আমাদের জীবনে শিল্প সাহিত্যের সম্পর্ক বা অংশ কতটুকু জানেন? খুব সহজভাবে যদি বলি, ধরেন আপনি সারাদিন কাজকর্ম করলেন, অনেক প্যারা নিলেন, অনেক পেরেশানি নিলেন, ডিউটি শেষ করলেন, ঘরের জন্য বাজার করলেন, বাচ্চাদের জন্য ওষুধপত্র, এইটা সেটা, এই পেরেশানি সেই পেরেশানি, এটা ওটা নিয়ে মানে নানাভাবে আপনার জীবনটা কেটে যাচ্ছে। তো এর মধ্যে হঠাৎ প্রচণ্ড মাথা ধরলো, তো মাথা ধরার সময় আপনি চা খেলেন বা কফি খেলেন, তাই না? বিকেলে একবার খেলেন, বা অনেকে দুদিনে খায়, অনেকে দৈনিক ২-৩ বার খায়। তো শিল্প সাহিত্যটা অনেকটা এরকম। কিন্তু কেউ যদি ঘুম থেকে উঠেই বিছানায় বসে ১ কাপ চা খায়, আবার বিছানা থেকে নেমে আরেক কাপ চা খায় বা কফি খায়, আবার ওয়াশরুমে যাওয়ার সময় ১ কাপ খেয়ে যায়, ওয়াশরুম থেকে বের হয়ে আবার ১ কাপ খায়, দুপুরে খাওয়ার আগে খায়, খাওয়ার পরে খায়। এইভাবে যদি ধারাবাহিকতা চলে, মানে উঠতে বসতে তার শুধু চা, কফি, চা, কফি। তার কাছে এছাড়া আর কোনো কথা নেই। তখন কিন্তু ওটা চা, কফি হবে না, ওটা একটা নেশা হবে এবং একটা ভয়াবহ আকার ধারণ করবে। তো শিল্প সাহিত্যটা এরকম। ইসলামে শিল্প সাহিত্যের অংশ কতটুকু একেবারে বুকে হাত দিয়ে এখনকার যারা মানে গান বাজনা শিল্প সাহিত্য এগুলো নিয়ে খুব বেশি কথা বলে তাদেরকেও বলেন বুকে হাত দিয়ে পুরো ইসলামটাকে যদি একটা ১,০০০ পৃষ্ঠার বই হিসেবে ধরা হয়, সেখানে কয়টা পৃষ্ঠা থাকবে যেখানে শিল্প সাহিত্যের আলাপ আছে? এটা আমি নিজেকে জ্ঞানের জন্য জাহির করে বলছি না, এটা তাদের উপরেই দিয়ে দিলাম যারা আসলে শিল্প সাহিত্য নিয়ে পুরোটা জীবন ব্যয় করছে। তো এখানে আরেকটা কথা দেখবেন, নর্মালি জেনারেল শিক্ষিত যারা যারা জেনারেল শিক্ষা থেকে উঠে আসছে, তারা যখন দিনে আসে তো তাদের কিছু কিছু বিষয় আছে যে ছাড়তে তাদের মারাত্মক সমস্যা হয়। এর মধ্যে গান বাজনা, হ্যাঁ, কবিতা সাহিত্য, এগুলো থেকে বের হওয়া খুব কঠিন বলে আমার মনে হয়, কারণ আমি এদের সাথে উঠা বসা করি, তো এটা আমি জানি এটা একটু ঝামেলা হয়। কিন্তু সেটা ভেতরগত। এমন বহু আছে যারা আসলে জেনারেল থেকে দিনের লাইনে উঠে আসছে, তাবলিগের ভালো সময় দিয়েছে, কিন্তু মাঝে মধ্যে গান বাজনা শোনে, মাঝে মধ্যে নাটক সিনেমা এগুলো দেখে, কিন্তু এগুলোকে সে ইসলামের দলিলও বানায় না, এগুলোকে আহ, সে মানুষের কাছে জাহিরও করে না, কারণ জানে এটা জাহির করার কিছু না এবং এটাকে ইসলামাইজেশন করার মতো বোকামি দুনিয়াতে নেই। কিন্তু দুঃখজনক একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের একেবারে এলমি ঘরানা থেকে এরকম কিছু পাখি, এরকম কিছু ছানা বের হচ্ছে যারা আসলে গবেষণার নামে, যারা পড়াশোনার নামে মানে পুরো ইসলামটাকেই তারা মনে করছে শিল্প সাহিত্য, পুরো ইসলামটাকেই তারা মনে করছে একেবারে সাহিত্যের একেবারে প্রথম সারির অবস্থান। না, ইসলাম তো জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থার মধ্যে শিল্প চর্চা থাকবে, যেটা আমি একটু আগে বললাম, যে চা কফি পানের মতো আছে। একেবারে রসকসহীন ইসলাম সেই কথাও আমরা বলি না। তো সেখানে শিল্প সাহিত্য আছে, কিন্তু সেটাই যদি আপনার জীবনের মেইন স্ট্রিম, মেন একেবারে লক্ষ্য হয়ে যায়, উদ্দেশ্য হয়ে যায়, এইম ইন লাইফ হয়ে যায়, তাহলে তো ঝামেলা, মারাত্মক ঝামেলা। এই জন্য এক আলেমের ভাষায় আমি বলতে চাই, একজন আলেম বলেছিলেন, যারা আসলে দাওয়াতি কাজ করে তারা কোরআন হাদিস খুললে খালি দাওয়াত দাওয়াত পায়। যারা জিহাদের সাথে আছেন, যুদ্ধের সাথে আছেন, তারা কোরআন হাদিস খুললে যুদ্ধের আয়াতগুলো সামনে পায়। যারা শিক্ষকতা ইলমের সাথে আছেন, তাসাউফের সাথে আছেন, তাদের ব্যাপারও সেম। এখন ব্যাপারটা কিরকম জানি হয়ে গেল, যারা এই শিল্প সাহিত্যের সাথে আছে তারা কোরআন হাদিস পড়লে এইগুলোই খুঁজে পায় এবং এই ধারাগুলোকেই তাদের জীবনের অংশ মনে করে। খুঁজে দেখবেন খুব ভালো মতো, একেবারে খুব জটিল সংসার থেকে উঠে আসা, অর্থনৈতিকভাবে খুব টানাপোড়েন কোনো সংসার থেকে উঠে আসা, এরকম কোনো মানুষ শিল্প সাহিত্যের সাথে এলমি ধারার সাথে যুক্ত হওয়ার পর শিল্প সাহিত্যকে নিজের এইম বানিয়ে নিয়েছে, এরকমটা খুব কম, খুবই কম। তার একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে যে এই শিল্প সাহিত্যকে যারা এইম হিসেবে নিয়েছে তাদেরকে দেখুন ভারী কোনো কাজ করছে না। একটা হচ্ছে যে না, অনেক কাজ করছে, হ্যাঁ, জীবনের সাথে, দাওয়ার সাথে, আত্মশুদ্ধির সাথে, তারপর হচ্ছে বর্তমান বিশ্বের ব্যবস্থার সাথে যে জিনিসগুলো ইসলামের যায় সেগুলোর সাথে তারা প্রচুর কাজ করতেছে এবং পাশাপাশি তারা শিল্প সাহিত্য নিয়ে কিছু কথা, হ্যাঁ ভাই এটা তো হওয়া দরকার, হ্যাঁ ভাই এই, কিন্তু না, তাদের দেখবেন তাদের আলাপই একটা মানে এই বর্তমান সময়ের ডাক্তারদের মতো হয়ে গেছে। নাক কান গলা বিশেষজ্ঞ, সে শুধু নাক কান দেখে। দাঁতের যিনি, ডেন্টাল যিনি, তিনি শুধু দাঁত দেখবেন। হ্যাঁ, চোখের যিনি, তিনি শুধু চোখ দেখবেন। তো তাদের কাছে এই বিভাগটা সেরকম হয়ে গেছে যে আমরা এই বিভাগের একজন, আমাদের কাছে এটা অনেক বড় দায়িত্ব। আমাদের কাছে মাজার টাজার এইটা সেটা মানে শিরকের যত উঁচু পর্যায়ে যাক না কেন, সেই যত বড় কবি হোক না কেন, তাকে আমার একেবারে ইসলামের প্রধান সারিতে আনতে হবে। অ্যান্ড তাকে আমাকে প্রমাণ করতে হবে যে সে হচ্ছে ইসলামের যে শিল্প সাহিত্যের একটি অংশ, ইসলামে এগুলো যায় আছে। এই যে ওপেন চিন্তা, এটা আমাদের জন্য খুব রিস্ক আমি মনে করি।
এবং এটা রিস্ক কেন? এটা জীবনের দিকে তাকালেই বোঝা যায়। এজন্য যে যা চায় সে তা পেয়ে যায়। আপনি দেখবেন যারা খুব ছোট থেকেই যে জিনিসটাকে চেয়ে আসছে তার একটা পর্যায়ে গিয়ে সেই সাহচর্য বা সাহচর্য যেটা সেটা পায়, সংস্পর্শ পায়, সে মানুষগুলো পায়, সে উপকরণগুলো পায়। ঠিক আছে? আবার যে জিনিসটা যেটা সে চায়নি সেটা থেকে সে মানে অটোমেটিক্যালি দূরে থাকে। সুতরাং চিন্তাকে খুব বেশি মূল্যায়ন করা যাবে না। শিল্প সাহিত্য দিয়ে কিন্তু দুনিয়ায় আহামরি কিছু হয় নাই। ইসলাম শিল্প সাহিত্যের মূল ধারায় এসে কাজ করে না। ইসলাম কি নিয়ে কাজ করে? আপনি তো অনেক পড়েছেন, অনেক জানেন, আপনি জানেন। এই শিল্প সাহিত্যের নামে মানুষের মগজ নষ্ট হয়ে যায়, মানুষের মেধা নষ্ট হয়ে যায়, মানুষের ইমোশন নষ্ট হয়ে যায় শুধু শিল্প সাহিত্যের উপর থাকার কারণে। এবং বাংলাদেশে তাকায় দেখেন, বাংলাদেশের তাকায় দেখবেন যে শিল্প সাহিত্যের মানুষগুলো ধর্মটাকে এমনভাবে ব্যাখ্যা করে এটা আসলে কিছুই না। তো শিল্প সাহিত্যটা চর্চা জরুরি একটা পরিমিত সময়, যেটা আমি বলি। এবং আলেমদের ব্যাপারেও আমি বলি, যারা নতুন পড়াশোনা করতেছেন, তরুণ আলেমদের, যে আপনারা শিল্প সাহিত্যের সাথে যুক্ত থাকেন, সাহিত্য পড়েন, কিন্তু হ্যাঁ, অবশ্যই কাউকে নিজের গুরু মেনে, নিজের ওস্তাদ মেনে এরপরে সেই পথে আগান। মানে এই পথে যারা এগিয়েছে তারা দুই কাঁধে দুটো বন্দুক নিয়ে আগায় বলা যায়। যে কোনো সময় সেই বন্দুক ঘুরে নিজের উপর, নিজের বুকের উপর গুলি আসতে পারে। তো যারা এই পথটা খুব সুন্দরভাবে এগিয়ে সামনে গেছে এবং নিজের আদর্শের উপর অটল আছে, তাদেরকে গুরু মানেন, তাদের কাছে বসেন, তারা কি বলে শোনেন, এবং শিল্প সাহিত্যের লক্ষ্য উদ্দেশ্য আসলে কি সেটা বোঝেন। আহামরি কবিতা সাহিত্য এগুলোর মধ্যে ডুবে গিয়ে নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাবেন না যেন মানুষ আপনার দিকে তাকালে আফসোস করে বলে যে আহা, এটাও কি সম্ভব, এটাও কি হতে পারে।